ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় এই রাজনীতি, তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজনীন মুন্নি, নিবেদন করছে জিপিএস ইস্পাত। হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। অবস্থা আপাতত স্থিতিশীল, যদিও সরকার বলছে সব ধরনের চিকিৎসা, এমনকি বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থাও করেছে সরকার। কিন্তু বিএনপির অভিযোগ, ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। আর তাই তার মুক্তির দাবিতে নতুন করে 3 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আগামী 29 জুন বিকেল 3টায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। পর্যায়ক্রমে আসবে দেশব্যাপী এই কর্মসূচি। তারা বলছে, উন্নত চিকিৎসার অভাবে চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন্যাস হলে সরকারকে কাঠগড়ায় দাঁড়া করাবে বিএনপি। যদিও তাদের মিত্রদের মতামত হচ্ছে, বিএনপি প্রধানের আজকের এই অবস্থার পেছনে দায় রয়েছে তার দলেরও। আর আওয়ামী লীগ বলছে, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে আসলে বিএনপি। বিএনপি নেত্রীর বর্তমান অবস্থার জন্য দায় আসলে কার, সরকার নাকি বিএনপি? প্রায় 6 বছর ধরে কারাগার এবং বাসায় বন্দি জীবনযাপন করছেন বিএনপি নেত্রী। এই 6 বছরে কেন আন্দোলন জমাতে পারেনি তার দল এবং মিত্ররা? আসলেও কি খালেদা জিয়ার মুক্তি তাদের লক্ষ্য ছিল, নাকি এই অসুস্থতাকে কাজে লাগাতে চেয়েছে বিএনপিও? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আরও আছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং দর্শক আছেন আপনারা আমাদের সাথে। বেগম খালেদা জিয়াকে নিয়ে এই আলোচনায় আপনাদের স্বাগত জানাই এবং অতিথি যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা। শুরুতে আমি সাইফুল হকের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার বক্তব্য দিয়ে আসলে আলোচনাটা একটু ভিন্ন দিকে মোড় নিয়েছে। যে আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার আসলে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার দায় বিএনপিরও। তারা আন্দোলন জমাতে পারেনি, বেগম জিয়াকে মুক্ত করতে পারেনি, এই দায়ের কথা আপনি বলছেন। একটা আইনগত দিক আন্দোলনের মাধ্যমে সমাধান করে মুক্ত করা কি আসলে বিএনপি সম্ভব ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয়ভাজন দুজন সম্মানিত আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। বেগম খালেদা জিয়ার যে মামলার রায় দিয়ে তাকে এখন মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে, এটা এখন শুধু বিরোধী দল না, জনগণের বিশাল অংশ সবাই এটা জানেন। এটা বাস্তবে কোনো দুর্নীতির মামলার কোনো বিচার না, এটা প্রধানত একটা রাজনৈতিক বিচার। সরকার, বেগম খালেদা জিয়া বা বিএনপি, অর্থাৎ আওয়ামী লীগের প্রধান যে রাজনৈতিক প্রতিপক্ষ, আমি আগেও বিভিন্ন সময় বলেছি, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যেভাবে অনেকগুলো হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এরকম একটা মামলাকে ধরে তাকে যেভাবে বলতেই পারেন, তাকে যেভাবে রায় দেওয়া হয়েছে, নিম্ন আদালতের 5 বছরকে উচ্চ আদালতে এসে অবিশ্বাস্যভাবে যেটাকে 10 বছরে উন্নীত করা হয়েছে, বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই এই যে রায়টা দেওয়া হয়েছে। এটা মানুষ যখন এটা জানে, মানুষ যখন এটা বোঝে, এবং এটা নিয়ে শুধু বিএনপি ক্ষুব্ধ না, যে কোনো সচেতন রাজনীতি মনস্ক মানুষ বিভিন্ন দল করতে পারে। তো এরকম একটা, আপনি যিনি দেশের বিরোধী দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন, তো তাকে যেভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে উদ্যোগ, তো মানুষের তো পপুলার একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, আপত্তি আছে, এ ব্যাপারে মানুষের সমালোচনা আছে। এটাকেই বিএনপির দল হিসাবেই এটাকে তো ধারণ করার ব্যাপারটা ছিল। বিএনপি যে কর্মসূচি করেনি তা বলবো না, বিএনপি ধারাবাহিকভাবে তো বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে, উন্নত চিকিৎসার জন্য আন্দোলনটা করে আসছিল। কিন্তু যে আন্দোলন সরকারকে বাধ্য করবে, সরকারকে রাজনৈতিক চাপের মধ্যে ফেলবে, আমি মাঠের একজন রাজনৈতিক সংগঠক হিসেবে আমার উপলব্ধি, বিএনপি সে মাত্রায় আন্দোলনটা ওই মাত্রায় করা যায়নি যে মাত্রায় করলে সরকার চাপে পড়বে, বাধ্য হবে বেগম জিয়াকে মুক্ত করবার জন্য। যে আইন, যে অধ্যাদেশে বা যে অর্ডারে বেগম জিয়াকে চিকিৎসাটা স্থগিত রেখে তাকে বাসায় চিকিৎসা সুযোগ নেবার জন্য দেওয়া হয়েছে, একটা লাইন শুধু বাদ দিলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। একই আইনে শুধু এই লাইনটা বাদ দিলেই তিনি কিন্তু, এমনকি হলো তার পক্ষে বিদেশে যেয়ে তার পছন্দ মতন হাসপাতালে তার পক্ষে চিকিৎসা নেওয়াটার সুযোগ ছিল। সুতরাং এই দায়টা তো নিশ্চয়ই আমি আমার যদি নৈর্ব্যক্তিকভাবে বলি, প্রধান হিসেবে বিএনপির তো এই দায়ের জায়গাটা আছে। সরকারের দিক থেকে আমি যে কথাটা বলতে চাই,
আপনার এই অনুষ্ঠানে যে বেগম জিয়ার তো এখন উনি জীবন মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে, বাকিটা কি হবে আমরা জানি না। সুতরাং এখন যদি ওনার যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে, বাস্তবে কিন্তু মানুষ দায়ী, শুধু বিএনপি না, দেশের আপামর সাধারণ মানুষ দায়ী করবে কিন্তু বর্তমান সরকারকে। এবং এই দায়ের এবং এই ওনার যদি প্রাণহানি ঘটে, যদি ওনার মৃত্যু ঘটে, এরকম একটা অবস্থার মধ্যে এর ভারটা হবে অনেক বেশি। এর ভার, এর যে পলিটিক্যাল গ্র্যাভিটিটা হবে বহুমাত্রিক, অনেক বেশি হবে। এই জায়গা থেকে হবে যে একটা প্রতিশোধের রাজনীতি করতে যেয়ে বিএনপির চেয়ারপারসনকে বাস্তবে মৃত্যুমুখে আজকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা প্রবলেম হবে, এমনি আপনি জানেন যে আমাদের রাজনীতির মধ্যে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। আমাদের এখানে মানে একেবারে প্রতিশোধের একটা রাজনীতি আছে। বেগম জিয়ার যদি কোনো জীবনের দুর্ঘটনা ঘটে, এটা রাজনীতির মধ্যে আরও বৈরিতা, আরও বিরোধ, আরও সহিংসতা, আরও বেশি প্রতিহিংসার রাজনীতিকে পরোক্ষভাবে সরকার এটাকে নতুন মাত্রা এটাকে দেবে। এটা আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল হিসাবে এটা আমি মনে করি এটা কোনো বিবেচনার কোনো কাজ না। সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী লীগ, আমি জানি এখন উনি তো চাইলেও এখন তার শারীরিক অবস্থা এখন এরকম নাই যে বিদেশে পাঠিয়ে তাকে চিকিৎসা করানো যাবে। তারপরও সরকার একটা পলিটিক্যাল জেস্চার দেখিয়ে সরকার দুটো অনেকগুলো অপশান খোলা আছে। সরকার চাইলেই সব কিছু এখানে করা আগেও সম্ভব ছিল, এখনও সম্ভব। অনেক ধন্যবাদ। শামসুজ্জামান দুদু আমাদের সাথে আছেন, ভাইস চেয়ারম্যান বিএনপি। যে অভিযোগের জায়গাটা সাইফুল হকের আছে এখানে, যে বিএনপির দায়ের জায়গা আছে বেগম খালেদা জিয়াকে মুক্ত না করার বিষয়ে, এবং সেই দায়ের জায়গাটা সেখান থেকে এসছে। বিএনপির নেতাকর্মীরাও অনেকে মনে করে যেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেন, আপনারা সবাই মিছিল করে তাকে কারাগার পর্যন্ত দিয়ে আসলেন, সেদিনই বোঝা গেছে যে বিএনপি চেয়ারপারসনের আসলে জেল থেকে ছাড়াটা দলের জন্য, দলের তরফ থেকে আপনাদের সেই আগ্রহের জায়গাটা ছিল না। এই অভিযোগ আপনারা কেমন করে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই পাশে দুইজন বিজ্ঞ আলোচক, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে বসে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। বিএনপিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এই বিষয়টিকে সামনে রেখে বিএনপির ব্যর্থতা, আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এর থেকেও বড় ঘটনাটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে অর্জিত মানুষের অধিকারের যে জায়গা, গণতন্ত্রের যে বিজয়, স্বাধীনতার কথা যে আমরা বলি, সবটাই যে কথাকে কথা, বাটকি বাত, আদতে এর কোনো সারমর্মতা নাই। 52 বছর ধরে এই জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি। যিনি বাংলাদেশের সামরিক স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরিয়ে আনার অন্যতম নেত্রী, তাকে এমন একটি প্রতিহিংসামূলক মামলায় জড়ানো হয়েছে এবং তথাকথিত বিচারের নামে দণ্ডিত করা হয়েছে, এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে বিজ্ঞ বিচারক, যিনি একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেটাকে আবার ডবল করিয়ে দেওয়া, সব মিলিয়ে আমাদের বিচারহীনতা, প্রতিহিংসাপরায়ণতা, ঘৃণা প্রকাশ, সবগুলো আমাদের জাতিগতভাবে ছোট করেছে। আমার কাছে মনে হয়েছে যে কোনো মানুষের মৃত্যু আছে, শেখ মুজিব মারা গেছেন, জিয়া রহমান সাহেব মারা গেছেন, আরও অনেক বিজ্ঞ রাজনীতি, কারোটা স্বাভাবিক, কারোটা অস্বাভাবিক, কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যু আমার কাছে মনে হয়েছে কোনো কারণে যদি চিকিৎসা ছাড়া তার এই পরিণতি ভোগ করতে হয়, সেটা হবে ইতিহাসের জঘন্যতম একটি মর্মান্তিক ঘটনা। তার দায় কোনোভাবেই আজকে যারা শাসক, আজকে যে দল রাষ্ট্র পরিচালনা, তারা এটা এড়াতে পারবেন না, তাদেরকেই এটা বহন করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আন্দোলনটা হওয়া উচিত ছিল বলে আমরা দাবি করছি, সে আন্দোলনটা কেন হয়নি? দেশে স্বাভাবিক কোনো সরকার নাই আমার বিবেচনায়, এখানে কোনো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নাই, ফ্যাসিজম অন্য যে কোনো দেশের ফ্যাসিজমের থেকে কড়াকড়িভাবে এখানে লুপ্ত। এখানে তারাই বরেণ্য যারা অঢেল সম্পদের চোরাকারবারি করে প্রতিষ্ঠা পেয়েছে,
এবং আমরা জানি একটা বিশেষ গোষ্ঠীকে ব্যাংকগুলো লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে। এমন একটি সমাজে আমরা বসবাস করছি যেখানে 6 থেকে 800 জন তরুণ অথবা মধ্যবয়সী যারা আন্দোলনে নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন। এটি কখনো জানা একটি মাত্র দল যে আন্দোলন করার কারণে 1.5 লক্ষ মামলায় 50 থেকে 55 লক্ষ আসামির কাঠগড়ায় দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের মুক্তিযুদ্ধের আগে যেসব আন্দোলন হয়েছিল, তার যেসব নেতারা ছিলেন, যেসব দল ছিল, তাদের মামলার সংখ্যা কটা ছিল, কত ছিল। তো বিএনপি ইতিমধ্যেই যে নির্যাতনের মুখোমুখি হয়েছে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি, এর আগে কখনো এই জিনিসটা লক্ষ্য করা যায়। সেটা সব বেশিরভাগই হচ্ছে আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচনের জন্য, তাকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তাই সব কিছু। কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে শুধু আন্দোলন, সে আন্দোলন এককভাবে আপনাদের ছিল কিনা, সে আমি প্রশ্নটা যদি করতে দেন আমাকে, সেটা আসলে আপনাদের ছিল কিনা। কারণ বাংলাদেশের রাজনীতিতে সবসময় বিরোধী দলকে চাপে রাখার জন্য নেতাকর্মীদের জন্য মামলা হয়ে থাকে, সকল সরকারের আমলে হয়েছে। আমরা যদি এমনকি হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে দেখি, তিনি জেল খেটেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তার বিরুদ্ধে হত্যা মামলা ছিল মেজর মঞ্জুরকে। সকল মামলা কিন্তু তিনি এক ধরনের রাজনৈতিক সমঝোতা করে তিনি বের হয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আপনারা তিনি জেলে যাওয়ার পরে আপনারা 2018-তে নির্বাচনে গিয়েছেন, তখনও আপনারা সেই ইস্যুতে সরকারের সাথে কোনো রকম আলোচনাতে যান নাই। তাকে ছেড়ে দিতে হবে বা যেটা সাইফুল হক বলছেন যেটা দুর্বার আন্দোলন একজনকে মুক্তির জন্য, সেটাও আসলে দেশের জনগণ দেখেন নাই। শুধুমাত্র তাকে মুক্তির জন্য কোনো আন্দোলন, মানে সেই ক্ষেত্রে কি আপনাদের অন্য কোনো ইয়ে ছিল? আপনার এই দুটা পয়েন্টের উপরে আমি বলি। জি, আপনি হোসেন মোহাম্মদ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেই জঘন্যতম ব্যক্তি যিনি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন, নির্বাচিত সরকার উৎখাত করেছেন। তার সঙ্গে বেগম জিয়ার তুলনা করে না, আমরা একদম তুলনা করছি ইতিহাসকে বিকৃত না, আমরা তুলনা করছি না, আমরা বলছি যে প্রশ্ন করেছেন, আমি শুনেছি, আমার কথাটা আপনি শোনেন। এটা আপনি এমন একটা তুলনা করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটাকে ব্যাখ্যা করলে আপনার জন্য খুব ভালো কোনো শব্দ ব্যবহার করা যায় না আমার বিবেচনায়। যে সরকার ক্ষমতা লুট করেছে, অর্থ লুট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, তার সঙ্গে আপনাকে লিয়াজো করে গণতন্ত্রের মানুষকন্যা, গণতন্ত্রের মা, তাকে আপনাকে মুক্ত করতে হবে, এটা আমার মনে হয় কোনো বিবেচ্য বিষয় না। আপনি বলতে পারেন লড়াই করে সরকারের পতন ঘটিয়ে কেন তাকে মুক্ত করা না। 2018-তে যেহেতু আপনারা নির্বাচনে গিয়েছিলেন, আমি এই কারণেই বলেছি যে আপনারা নির্বাচনে গিয়েছিলেন যেহেতু, আপনি কেন হয় নাই সেটা আমি ব্যাখ্যা করেছি। আর যে দেশের তরুণ মুক্তিযুদ্ধে যেতে পারে, যে দেশের তরুণ নিজের জীবনকে বিপন্ন করতে পারে, সেই দেশের তরুণরা যখন তার নেত্রীকে মুক্ত করতে ব্যর্থ হয়, নেত্রীর বা কোনো দলের সমালোচনার বিষয় নেই। সেই জাতির লজ্জার জায়গাটা হচ্ছে এমন একজন নেত্রীর জন্য আন্দোলন করতে। আমি মনে করি শুধু বিএনপির নেত্রী এইভাবে ব্যাখ্যা করাটা ঠিক না। তিনি জাতির সেই জায়গায় পৌঁছিয়েছেন যে জায়গাটা হচ্ছে সর্বমত, সর্বপথ, সর্বশ্রেণীর মানুষের দায়িত্ব ছিল সেখানে নেমে আসা। বিএনপির আমি ব্যাখ্যাই করেছি যে কি অবস্থার মধ্যে বিএনপি এখন অতিক্রম করছে। আর আজকে হয়তো এই আন্দোলনটা হয়নি, কালকে হবে না, এটা মানে বিশ্বাস করা যায় না। এবং এর মধ্যে আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন শুধুমাত্র তার মুক্তির জন্য, আমরা দেখতে পাচ্ছি। সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে চাই আপনার সাথে। তবে অসীম কুমার উকিলের সাথে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বেগম খালেদা জিয়ার স্বাভাবিকভাবে যদি কিছু হয়ে যায় তাহলে সেই দায় সরকার কখনো এড়াতে পারবে না, কারণ তাকে সুচিকিৎসার ব্যবস্থা সরকার কখনো করে নাই। এই অনুভূতির জায়গা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য আছে তা না, একদম সাধারণ মানুষের মনেও এই অনুভূতির জায়গাটা আছে। আসলে কি আওয়ামী লীগ এই আবেগের জায়গাটা এড়িয়ে যেতে পারবে বেগম খালেদা জিয়ার যদি বাংলাদেশে এই অবস্থায় মৃত্যু হয়? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। আসলে এমন একটা বিষয় আলোচনার টেবিলে নিয়ে এসেছেন, এটা মানে একটু অন্যভাবে করতে পারলে ভালো হতো। কেন যেন মনে হচ্ছে আমরা ওনার মৃত্যুটা কামনা করে আলোচনা, নিশ্চয়ই না, সেই জায়গাটা থেকে মানে দৃষ্টিটা অন্যত্র। ওনার অসুস্থতা আছে, সিনিয়র সিটিজেন,
হ্যাঁ, বয়স্ক মানুষ, একজন সাবেক প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, এইভাবেই আলোচনাটা এগিয়ে নিয়ে মানুষ যাওয়াটা তো ভালো। মৃত্যুঞ্জয় নয় না, কিন্তু হ্যাঁ, যিনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আমরা চেষ্টা করব তার তাকে যাতে ভালো বাঁচিয়ে চিকিৎসা রাখা যায়, হয়, হ্যাঁ। তার যাতে ভালো অবস্থা হয়। আমরা আলোচনাটা হ্যাঁ, সেই উনি উদ্দেশ্যে বেঁচে করছি। থাকবেন, হ্যাঁ। সেই প্রত্যাশাটা নিয়ে আমরা কথা বলবো। উনি দীর্ঘজীবী হবেন, সেই জায়গা থেকে আমরা আলোচনাটা করলে সব দিক দিয়েই ভালো হয় বলে মনে করি। নিঃসন্দেহে মানে সরকার কোনো দায়িত্ব এড়ানোর কোনো বিষয় নাই, কিন্তু কতটুকু দায়িত্ব আমরা গ্রহণ করব, কতটুকু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার এটি তো দিবালোকের মতো স্পষ্ট, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থাটা নিয়ে বিএনপি সবসময় একটা রাজনীতির খেলায় মেতে উঠেছে। রাজনীতির খেলা কথাটা আমি সুনির্দিষ্টভাবে বলছি। উনি যখন হাজিরা দিলেন এই মামলাটা, শুরুতেই সাইফুল ভাই বলছিল মনিউদ্দিন ফখরুদ্দিনের আমলে দেওয়া, সেই মামলাটা এগিয়ে গেছে। উনি দীর্ঘদিন টানা প্রায় 10 বছরের মতো উনি এই মামলায় হাজিরা দেননি। উনি 2018 সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে এসে হাজিরা দিলেন এবং ওনার হাজিরার মধ্য দিয়ে মামলাটার একটা আপাতত নিষ্পত্তি টানা গেল। বিষয়টা তখন এরকম মনে হয়েছিল বিএনপি তার রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল, আজকে বিএনপির চেয়ারপারসন হাজির হবে, উনি দণ্ডপ্রাপ্ত হবেন, কারাগারে যাবেন, কারাগারে যাওয়ার পর একটি রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো, একটি ভোট খালেদা জিয়ার মুক্তি, এরকম একটা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে পজিশন নেওয়া যাবে। সেরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে সে জায়গাটায় উনি এসে হাজির হয়েছিলেন। অনেক আগে হাজিরা দিলে হয়তো বিষয়গুলি অনেক আগেই সেটেল করা যেত। বিএনপির বাঘা বাঘা আইনজীবী ছিল যারা সবাই মিলে চেষ্টা করেছে প্রমাণ করার জন্য যিনি নির্দোষ, আসলে নির্দোষ নয়। আপনার অনেকগুলি কথাই ফাঁকে বলেছে আমাদের যারা সাইফুল সাহেব আর কি। সাইফুল সাহেব যে কথাগুলি বলছেন আমার কাছে একান্তই মনে হয়েছে উনি ওনার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে এখানে বসে সাফাই গাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ, বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের বিকাশমান ধারাকে আরও বিকশিত করতে যে ক্ষতগুলি অ্যাড্রেস করা দরকার, সেই ক্ষতগুলি হলো 15ই আগস্ট, 21শে আগস্টের মতো ঘটনা বলি। সেদিকে দৃষ্টিপাত না করে একটি দলের প্রধানের পক্ষে, একটি দলের নেত্রীর পক্ষে উনি এখানে সাফাই গাচ্ছেন। সরকার সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে চিকিৎসার জন্য, যতটুকু সম্ভব বাংলাদেশে যেগুলো পারা যায় সব কিছু। উনি আর 10টা সাধারণ মানুষের মতো মানুষ চান। উনি বিএনপির চেয়ারপারসন, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি সিনিয়র সিটিজেন, সবগুলি বিবেচনায় রেখে উনি দণ্ডপ্রাপ্ত আসামি। এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, সেখানে আইনের ফাঁকফুকর গলে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দিয়েই ওনার চিকিৎসার ব্যবস্থাটা করা হয়েছে। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেক্ষেত্রে ওনার পরিবারের সাথে দলীয় সিদ্ধান্তের মতভেদও আছে, আমরা সেই আলোচনাগুলি গেলাম না, কিন্তু আমরা আমাদের মতো করে যতটুকু পারা যায় আমরা সব কিছু নিয়েই আমরা একটু পরিষ্কার হতে পারি পরিবারের সাথে দলীয় সিদ্ধান্তের কি মতভেদ না। আছে? এই ওনার যে বাসায় রেখে চিকিৎসার ব্যাপারটা ফ্যামিলির থেকে এটা মুভ করেছে, দল এটার পক্ষে ছিল বলে কখনো শোনা যায় না, দ্বিমত করেছে প্রকাশ্যে তা না, কিন্তু এই মুভমেন্টের মধ্যে ওনারা ছিল না সেই, এবং সেটার ধারাবাহিকতা আজও আছে, সেটার ধারাবাহিকতা এখনও আছে। আপনাদের নেতা যেরকম বলছে যে বিএনপি আসলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারাই এক ধরনের রাজনীতি করতে চাচ্ছে, আপনারও হচ্ছে একই? হ্যাঁ, আমি সেই বলছি, মানে কথাটা এরকম ধরেন বলছে কি এরশাদ, আমার সহালোচক শ্রদ্ধা জনাব শামসুজ্জামান দুদু ভাই বলছেন যে এরশাদ রাজনীতিতে একজন জঘন্য ব্যক্তি। হ্যাঁ, এরশাদ রাজনীতিতে কীরকম ব্যক্তি, রাজনীতির মাটিটা বলছেন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের পুরোধা ছিলাম 90 সালে, স্বৈরাচার চিহ্নিত করে স্বৈরাচারের পতনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন সফল হয়েছিল। সেই আন্দোলনের মূলে কুঠারাঘাত করেছে কিন্তু বিএনপি 91 সালে সরকার গঠন করতে গিয়ে জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে, যেখানে 8-7-5 দলের যে রূপরেখা ছিল, সেই রূপরেখাতে ওটা ছিল ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলকে নিয়ে আমরা রাজনীতি করব না।
কিন্তু নির্বাচনের ফলাফল 27 ফেব্রুয়ারির নির্বাচন, 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী যে ফলাফলটা হয়েছে, সেই ফলাফলে সরকার গঠন করতে গিয়ে একটা সমর্থনের ব্যাপার থাকে। সেই সমর্থনটা জামাত ইসলামের কাছ থেকে নিয়ে সেই জায়গাটার মূলে কুঠারাঘাত করেছে। এরশাদ নিঃসন্দেহে সমালোচিত, এরশাদ প্রশংসিত মানুষ না, আমি সে আলোচনাটা করছি না। আমি যে কথাটা বলতে চাই যে জঘন্যতম ব্যক্তিগুলি তারা যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা অস্ত্রের জন্য ক্ষমতা টিকে থেকেছে, যারা ক্যান্টনমেন্টে বসে, সেনাচারণীতে বসে কার্ফু ডেমোক্রেসি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে দেশটাকে পাকিস্তানি কায়দায় পরিচালনা করছেন, তারা সকলেই। কিন্তু অসীম কুমার উকিল, গণতন্ত্র হত্যা করেছেন, আপনাদের বিরুদ্ধে সেই অভিযোগও আছে একই সাথে, এবং যখন থাকে তখন দুর্নীতির মামলার বিচারে বেগম খালেদা জিয়া আছেন, তার যে পরিস্থিতি চলছে আপনারা বলছেন সেটাতে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই, আইনগতভাবে চলেছে, আইনের প্রক্রিয়ার মধ্যে ছিল। কিন্তু সাইফুল হক এখানে স্পষ্ট করে একটা কথা বলেছেন যে এটি মোটেও আইনগত দিক ছিল না, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলা ছিল এবং ওই কারণে ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কাজে সেই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা আমরা বিরতির পর বরং জানি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি চলছে কিনা, দুই রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলের মধ্যে, সেটা নিয়ে আমরা কথা বলছি আজকে। আমাদের সাথে সাইফুল হক আছেন। সাইফুল হক, যে কথাটি আপনি বলছেন যে স্পষ্টত এই দেশের মানুষ বোঝে যে বেগম খালেদা জিয়ার মামলাটা একেবারেই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মামলা এবং এই কারণে এই মামলা আসলে রাজনৈতিকভাবেই তাকে মুক্ত করাটা সম্ভব ছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই মামলাটা আওয়ামী লীগ সরকার কখনো করে নাই, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় করা ১/১১ মামলা। তাহলে সেটা আওয়ামী লীগের তরফ থেকে আসলে কি করার ছিল? আপনাকে ধন্যবাদ। আপনি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো অনেকগুলো মামলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেকের নামে মামলা হয়েছে, জি, তাদের নামেও একাধিক মামলা হয়েছে। তো নিশ্চয়ই আপনি জানেন যে, এবং এরপরে 2008 নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন এই পর্যায়ে যখন প্রথমবার ক্ষমতায় এলো, তো তাদের মামলাগুলো নানাভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় সকল মামলায় তখন প্রত্যাহার করা হয়েছে। ধরুন তখন যদি বিএনপি সরকার গঠন করত, তখন নিশ্চয়ই প্রবলেম কি, মানে খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের মামলাগুলো রয়ে গেল, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মামলাগুলো সবগুলো প্রত্যাহার হলো। এটাকে বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়া দরকার, পলিটিক্যাল বড় কোনো বিশ্লেষক হওয়া দরকার। এখানে আইন চলে হলো সরকার তার রাজনৈতিক ইচ্ছাটা কি, সরকার তা আসলে কী সে ইঙ্গিত করতে চায়, কোন ধরনের কোন মামলাকে সে গতি দেবে, কোনটাকে সে স্থগিত করবে, কোনটাকে বাতিল করবে। আপনি জানেন আমাদের ব্যতিক্রম ছাড়া আদালত, বিশেষ করে সংবেদনশীল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আদালত সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে এমন সমস্যা দাঁড়িয়েছে, এর বাইরে গুরুত্বপূর্ণ রায়গুলো এখন হচ্ছে না। যে জন্য যে আদালত ছিল মানুষের শেষ আশ্রয়ের জায়গা, সেজন্য আদালতও অনেকখানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। বহু জায়গা থেকে মানুষের আস্থার জায়গাটা সব ক্ষেত্রে ধরে রাখাটা যাচ্ছে না। এবং এখানে তো বেগম জিয়ার এই মামলা যেটা অসীম যেটা বললেন, আমি তো যেগুলো বলেছি প্রথমত কিছু আমার বিশ্লেষণ, কিছু আমার তথ্যের জায়গা থেকে তো বিষয়টা বলা। তো সে জায়গা থেকে এরপরে সরকার একইভাবে আপনি খেয়াল করবেন, এখানে তো হাজার হাজার মামলা আছে। বিশেষ করে গত 15 বছরে শুধু দুর্নীতির জন্য, অপরাধের জন্য, অর্থ পাচারের জন্য, ব্যাংক লোপাটের জন্য, শেয়ার মার্কেটের জন্য হাজার হাজার মামলা আছে। কটা মামলা এই পরিমাণে স্পিডে মামলাগুলো গেছে, মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে, তাদেরকে দায়বদ্ধ করা হয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, খুব বেশি আপনি কিন্তু উল্লেখ করতে পারবেন না। মানে সরকার এগুলোকে করতে দিয়েছে, কারণ কোনো না কোনোভাবে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সরকারের ছত্রছায়াতে আছেন, অথবা সরকারের বড় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই একটা দুর্নীতিবাজ দুর্বৃত্তদের একটা রামরাজত্ব বাংলাদেশ এখন চলছে। এসব ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য নেই। তো টাকার জায়গায় টাকা আছে, আইনগত হয়তো কিছু প্রবলেম ছিল, সে টাকা শুনেছি এখন বেড়ে কত 8 কোটি না 10 কোটি টাকা হয়েছে। তো এরকম একটা মামলা তো জানেন পৃথিবীর মানুষ যেমন গ্রহণ করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আইন যারা বোঝে, এখানকার পলিটিক্যাল সংস্কৃতি যারা জানে, কোনো মানুষ এটাকে গ্রহণ করেনি। বিশেষ করে এটা চলে এসছে 5 বছরের শাস্তি যখন আপনি 10 বছরে যান, এরকম একটা মামলায় এরকম একটা, যেটা অসীম একটা ভালো শব্দ বললেন, যে আমাদের দেশের একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী, তিনি মানে সিনিয়র সিটিজেন, 2-3 বার যিনি
প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের চেয়ারপারসন, সবচেয়ে জনপ্রিয় যে মানুষটা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যার একটা বড় একটা ভূমিকা, সেই মানুষটাকে 5 বছরের জায়গায় কি আপনি 10 বছরে আপনি আনবেন? এবং সরকার সেখানে, তার মানে কি সরকার এটা চেয়েছিল বলে তারা তাকে আবার শাস্তি বাড়ানোর জন্য গেছে। তার মানে আওয়ামী লীগ বিশেষ রাজনৈতিক আগ্রহ দেখিয়ে, ইন্টারেস্ট দেখিয়ে এটাকে স্পিড আপ করা এবং আইনগত প্রক্রিয়াগুলোকে যত দ্রুত শেষ করা যায় তত বেশি তাকে কারাদণ্ড দিয়ে তাকে তারা গেছেন, ওখানে গেছেন। এখন আবার তার যখন জীবনাশঙ্কা দেখা দেয়, আওয়ামী লীগ ভেবেছে যে করোনার সময় যখন তাকে বের করে আন দিল, তখন তো বুঝছেন যে এটা যদি কোনো প্রাণাশঙ্কা হয় দায়টা তো অনেক বড় হয়ে যাবে। সেই জায়গা থেকে একদিকে ওনারা আবার সেখানে এক ধরনের মানবতা বোধের পরিচয় দেবার যে রাজনীতি, সেই জায়গাটাও আমরা দেখছি। এই সাইফুল হক এই মানবতার জায়গাগুলি আওয়ামী লীগ সবসময়ের জন্য বলে, তার জেলখানায় তাকে তার কাজ করার জন্য একজন সহযোগী দেওয়া থেকে শুরু করে তাকে বের করে বাসায় রাখা থেকে ওনাদের কাছে উদাহরণের জায়গা অনেক আছে। কিন্তু এই উদাহরণের জায়গাগুলো আপনার মানে মিত্র থেকে শুরু করে বিএনপি নিচ্ছে না, বিএনপি নিচ্ছে শুধুমাত্র মামলাটা পরিচালনা করছে রাজনৈতিকভাবে, শুধু সেটাই। আমি একটু বিএনপির কাছ থেকে জেনে আমি আপনার কাছ থেকে আসবো নিশ্চয়ই। আমি শামসুজ্জামান দুদুর কাছ থেকে জানতে চাই, সাইফুল হক যে কথাটা বললেন যে সব কিছু সরকার করেছে, এই মানবতা দেখিয়েছে, কিন্তু ওই একটা ক্লজ যুক্ত হওয়া যে তিনি চিকিৎসার জন্যও বাইরে যেতে পারবেন, বিএনপি এইটুকু দাবিও কেন আদায় করতে পারলো না? মানবতাটা তখনই দেখানো যেত যে নিজের মামলাগুলো প্রত্যাহার করলাম, আরেকজন নেত্রী তাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানাইছিলেন, তার নাম বেগম খালেদা জিয়া। চোখের চিকিৎসার জন্য তিনি বাইরে গেছিলেন, সেই সময় মঈন সাহেব তাদের ঢুকতে দিচ্ছিল না। তখন বেগম জিয়া দাবি জানিয়েছিলেন তিনি এই দেশের মানুষ, এই দেশে তার ঢুকার অধিকার আছে। তার প্রেক্ষিতে আজকে মানবতার প্রশ্নে সেই সময় অ্যাডভোকেট কামরুল সাহেব ছিলেন আইনমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছিলেন গণমাধ্যমে যে আমরা বেগম জিয়া বা বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য ক্ষমতায় আসেনি। এটা সাইফুল হক সাহেব যেটা বললো, রাজনৈতিক বিবেচনায় বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা কি এখন জেলে থাকতেন কিনা, আমি আপনাকে সেই প্রশ্নই করতে যাচ্ছিলাম। এটা মানে আওয়ামী লীগের বিবেচনাটা যদি আমরা দেখি, তাদের দৃষ্টিভঙ্গিটা দেখি, যেরকম 15 আগস্টের নৃশংসতা, এটা আওয়ামী লীগের মানে তারা জীবন দিয়ে হৃদয় দিয়ে এটা অনুভব করে, কিন্তু কখনোই 30 মের স্বাধীনতা ঘোষকের কথা তারা উচ্চারণ করবে না। 2 জন রাষ্ট্রপতি এই দেশে নিহত হয়েছে, একজন জনাব শেখ মুজিবুর রহমান, একজন জনাব জিয়া রহমান। শুধু প্রশ্নটা করবে যে 15 আগস্টের নৃশংসতা। আরেকটা মানে ভয়ঙ্কর দিক হচ্ছে যখন বেগম খালেদা জিয়ার এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসাবে শুধু উল্লেখ করবে না, এতিমের টাকা মেরে খেয়েছে। এই যে এখনই সাইফুল হক সাহেব বললেন সেই 2 কোটি টাকা এখন 12 কোটি টাকা মেরে খাওয়ার তো প্রশ্ন ওঠে না। তাহলে এই যে দায়িত্ববান হওয়ার রাজনীতি, একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে মেরে খাওয়া এতিমের টাকা, এই যে একটা অসংযত মিথ্যা বাণী, যেটা তো 12 কোটি টাকা আছে, তো বেড়ে বাড়ন্ত তো এখন এটা সরকারি কোষাগারেই আছে। আর এই টাকাটা জিয়া রহমানের নামে কিছু করার জন্য কুয়েত সরকার দিয়েছিল, নট সরকারকে দেয় নাই। সরকারের এখানে কোনো বিবেচনায় থাকার কথা নয়। হ্যাঁ, তার মানে অনেক কিছু আপনাদের জানা, তারপরেও কেন ওই ক্লজটাও আপনারা যুক্ত করতে পারলেন না? প্রশ্নটা সেখানে। ওইটা তো বলছি যে এটা যদি একটা সামরিক সরকারের হতো সেটা আমরা নামিয়ে দেখেছি। এটা তো ফ্যাসিস্ট সরকার। এখানে মিলিটারি, পুলিশ, প্রশাসন এবং পেশাজীবী কেউ কিন্তু আলোচনার বাইরেই যাচ্ছে না। এখন পুলিশ প্রধানের কি অবস্থা আপনি দেখতে পেরেছেন, একজন বেনজির, একজন সাবেক সেনা প্রধান মিস্টার আজিজ, একজন এনবিআর এর কর্মকর্তা মিস্টার মতিউর। আমি জাস্ট একটা ভাত টিপলে যেমন হাড়ির ঘটনা বোঝা যায়, আর এখন আপনি বুঝতে পারছেন এই সমস্ত কিছু উন্মুক্ত ব্যাংক লুটেরাদের কাছে হাতে দিয়ে দিচ্ছে ক্ষমতায় থাকার জন্য। সেই ক্ষমতাটাকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার নজির হচ্ছে বেগম খালেদা জিয়া। সেই জন্য এখন যে পরিস্থিতি, সারা বিশ্বে এই ধরনের পরিস্থিতি কেন পাচ্ছেন না? এখন তো সেনা প্রশাসনের অস্ত্র আর ওই পুলিশ প্রশাসনের অস্ত্র, কথাটা শেষ করি, নাইতে আবার অন্য মিনিংস দাঁড়াবে। এগুলো মানুষকে রক্ষা করার জন্যে, ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য না। তো
এই যে মিস্টার আজিজ বলেছিলেন 18 সালে নির্বাচনের পরে তিনি সারা বিশ্বে এই ধরনের নজিরবিহীন নির্বাচন, এত ভালো নির্বাচন দেখেননি। কে বলেছিলেন? তখনকার সেনাপ্রধান। আর আজকে যেটি চোর, বিখ্যাত চোর মিস্টার বেনজির, তার তো সম্পদের কোনো লেখাজোখা নেই। তিনি আবার বলেন শুদ্ধচারের জন্য পুরস্কার। তারপর আপনারা বলছেন যে আসলে এই সরকারের কাছে আপনাদের সেই দাবির কোনো জায়গা ছিল না, আপনারা সেটা করতে চান। এই সরকার তো মানে বলা ঠিক হবে না, আইনের বাইরের একটা সরকার। অসীম কুমার উকিল, একে সরিয়ে যদি আপনি ভালো কিছু করতে পারেন, তার আগে প্রশ্ন চিন্তা করা ঠিক হবে না। আপনাদের কাছে কোনো দাবি জানানো যায় না, আপনারা আইনের বাইরের সরকার। ঠিক আছে, নিজের অক্ষমতা বা নিজেদের ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতা আসলে অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করার সুযোগ রাজনীতির মাঠে নেই। এটাই রেওয়াজ। 91 সালে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে আমরা সবাই সর্বদলীয় ছাত্রকে নেতৃবৃন্দ 8 দল 7 দল 5 দল সবার প্রত্যাশা ছিল একেবারে দীর্ঘ সামরিক শাসনের আমলে, স্বৈরাচারের আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলি প্রত্যাহার হবে। হয়নি, বিএনপিরগুলি হয়েছে। আমি 90-এর সর্বদলীয় ছাত্রকের প্রথম সারির একজন সংগঠক ছিলাম। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে আমাকে একটি অস্ত্র মামলায় ফাঁসানো হয়, গ্রেপ্তার করা হয়, কারাগারে প্রেরণ করা হয়। যে অস্ত্রের নাম আমি শুনি নাই, M16 খেয়াল আছে, এরকম মামলা দিয়েছে। হ্যাঁ, M16 অস্ত্র মামলা দিয়েছিল, অ্যারেস্ট করেছিলাম। পুলিশের বহুল আলোচিত পুলিশ অফিসার, বিএনপির প্রথম সারির একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত কহিনুর অপারেশন করে আমাকে গ্রেপ্তার করেছিল। যা হোক, সেটা ভিন্ন। আমি আইনি মোকাবেলার পরে বেরিয়ে হয়ে এসেছি আর কি। হ্যাঁ, তারা বিএনপির মামলাগুলি প্রত্যাহার করেছে। আমরা যখন পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, অবশ্যই আমরা আওয়ামী লীগের নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করেছি। এই বিষয়গুলো ছিল সামরিক শাসকরা রাজনীতিবিদদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। সামরিক শাসকরা 1975 to 90। সেটা আপনারা জানতেন, কিন্তু বিএনপির গুলো তাহলে কেন প্রত্যাহার? না, আমি সব শেষ করি সেন্টেন্সটা। আরে ভাই, ওরা করেছে ওদেরগুলি, আমরা যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমরা করেছি আমাদেরগুলি। এটা 96, 91 সেই জায়গাগুলি বললাম আর কি। তার পরবর্তী সময়ে আমরা অগ্রসর হয়েছি। যেটা বলছে ঘটনা সত্যি। আমি কেন বিএনপির মামলাগুলি প্রত্যাহার করব? আমার পক্ষে তো এটা কারণ লাগবে। আমি কেন প্রত্যাহার করব? আমরা অবশ্যই রাজনৈতিক অঙ্গনের বিবেচনায় আমরা যখন দেখছি 15ই আগস্ট কেউ কেক কেটে জন্মদিনের উৎসব পালন করছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিন, সেদিন তো আমি যারা উৎসব পালন করছে কেক কেটে তার মামলা প্রত্যাহারের উদ্যোগ তো আমি নিব না, নিতে পারি না। আমি যখন দেখছি যে 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দিনে সারা দেশে তারা মিছিল করছে, মিটিং করছে, আনন্দ উৎসব করছে, সেই সময় দাঁড়িয়ে তো যারা 21 আগস্টের গ্রেনেড হামলাটা করেছে তাদের মামলা প্রত্যাহার কেন আপনারা করবেন সেটা প্রশ্ন অবশ্যই। আমরা এই প্রসেসগুলি তাদের দিক থেকে যদি একটা উদ্যোগী ভূমিকা থাকতো তাহলে নিঃসন্দেহে এই জায়গাগুলিকে নিয়ে আমরা এইটাই বিস্তারিত জানতে চাই। কিন্তু তারপরেও আপনারা করবেন না রাজনৈতিক দল হিসেবে, আপনাদের জায়গায় আপনারা হয়তো ঠিক আছেন বা ঠিক আছেন, এটা রাজনৈতিক বিষয়ই এটা। কিন্তু তারপরেও একটা প্রশ্ন সবসময়ের জন্য আসে, বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি সরকার করেছে এই কারণে, কারণ বেগম খালেদা জিয়া সম্পর্কে একটা ভীতির জায়গা আছে। এই ভীতির জায়গা শেষ পর্যন্ত আছে, কেন পালন করছে আমরা আসবো সেটা নিয়ে। এই কারণে আছে যে তাকে দেশের বাইরে পাঠানো হলে সেটা রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই আওয়ামী লীগ এই শর্তে রাজি হয় না। শেষ মুহূর্তে আমরা সেটা জানতে চাচ্ছি। আমি এখনই আসবো, আমি এখনই। ছোট্ট সময় নিয়ে আমরা শেষ মুহূর্তে ফিরেছি। সাইফুল হক বলতে চাইছিলেন কিছু, আপনাকে দিয়ে শুরু করি, প্রশ্ন না করি। না, আমি দুটো আগে প্রশ্নটা করি। প্রশ্ন হচ্ছে যে আমি জানতাম যে 7-8 সময় 2007 এবং 8 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দুই নেত্রী যখন জেলখানায় ছিলেন, এবং শুনেছি তারা তো পাশাপাশি তারা ছিলেন, এবং শুনেছি যে প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে এমনকি রান্না করার খাবার আদান প্রদান হয়েছে। অর্থাৎ একটা সৌহার্দ্য, একটা প্রীতি, একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, পারস্পরিক এরকম একটা সংস্কৃতি আমরা দেখলাম। 8 সালে নির্বাচন হলো, আওয়ামী লীগ সরকার গঠন করলো, এবং তার মানে জানা যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে মামলাগুলো হয়েছে, মামলা সত্য আরেকটা প্রশ্ন, কিন্তু পাবলিকলি এসছে যে এটা প্রধানত রাজনৈতিক হয়রানির জন্যই
আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাগুলো ফেলছে। তাহলে এটা তো আওয়ামী লীগের একটা রাজনৈতিক দায়ের জায়গা থাকে যে আমি যখন আমার মামলাগুলো প্রত্যাহার করছি, একইভাবে হয়রানির জন্য বেগম খালেদা জিয়া বা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলোকে আমরা মেরিট যাচাই বাছাই করে তিনি স্পষ্ট করেছেন সাইফুল ভাই যে না তিনি তারা করবেন না। আপনি খেয়াল করেন তাহলে কিন্তু তাহলে বাংলাদেশের পুরো রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু আমি এটার উত্তর জানতে চাবো, শুধু আপনার কিছু বলার আছে কিনা এক লাইন। আচ্ছা, আমার এক লাইনে বলার আছে। আমি এখনো মনে করি আওয়ামী লীগের বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর যেখানে আছেন, শুধু আমি এখনো মনে করি এই মুহূর্তে তো বেগম জিয়া চাইলেও তার বিদেশ যাওয়ার মতন অবস্থাটা নাই। এরকম একটা জায়গায় সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যে জায়গাটা নিয়ে এসছেন, এটা আমি যে বলেছি এটার ভার দায়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তিনি একটু যদি সুস্থ, তিনি যদি একটু স্টেবল হন, তাহলে তার পছন্দের দেশে বা হসপিটালে যাওয়ার জন্য সুযোগটা দিয়ে আওয়ামী লীগ খানিকটা হয়তো দায় আনতে পারে। শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকেও এক লাইন চাই যে কি আপনাদের এখনকার। আমি এই দীর্ঘ সময়ের মধ্যে মনে করতাম যে বেগম জিয়া বা বিএনপির প্রতি আওয়ামী লীগের এই নির্দয় বিহেভ কেন। আজকে অসীমের একটা কথায়, ছোট্ট একটা কথায় আমি এই 15 বছর 17 বছরের এই প্রশ্নের জবাব পাইছি। বেগম জিয়া কেন 15 তারিখে জন্মালেন, কেন তিনি জন্মদিন পালন করবেন, এই জন্য তাকে মরতে হবে, এটা আজকে পরিষ্কার হলো। আমি সত্যি রাজনীতিতে ভয়ঙ্করভাবে আশাহত হলাম যে মামলাগত কারণে এক নেত্রী সব প্রত্যাহার হয়ে যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের নেতারা বলছেন আপনাদের মামলা প্রত্যাহারের জন্য তো আমরা ক্ষমতা আসিনি। তাহলে আমি এই আইনের শাসন বলতে এই দেশে কি আছে? অসীম কুমার উকিল, আইনের শাসন প্রতিষ্ঠাটাই আমাদের মূল কাজ, যে কারণে ইমিউনিটি অধ্যাদেশ সরিয়ে দীর্ঘ 21 বছর পর বঙ্গবন্ধু হত্যার কাজটা শুরু করেছি। ওইটা জনাব শামসুজ্জামান দুদুরা মানে নাই। 2001 সালে যখন ক্ষমতায় আসতো তখন আবার ফাইল চাপা দিয়ে রাখলো, যারা রাখো আইনের শাসনে তারা ধার ধারে না। 15 আগস্টের ব্যাপারে তারা ধার ধারে না। আমরা অবশ্যই কারো জন্মদিন, জন্ম তারিখ, এটা নিয়ে বিতর্ক আছে, তিনটা জন্মদিনের তারিখ, এই বিতর্কে যাচ্ছি না। কিন্তু 15 আগস্টের পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের নিন্দা জানাবো না, আমি জন্মদিনের উৎসব পালন করব, রাজনৈতিক অঙ্গনের মানুষ, সাধারণ মানুষটা আমি দায়িত্ব নেব না, এটা হতে পারে না। তারপরে আমি বিশ্বাস করি রাজনীতি একটি বিজ্ঞান, দেশকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। অবশ্যই বিজ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এবং আমরা আশা করি যে বৈরিতা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আসলে কমুক। সাথে থাকবেন সবাই।